মহান মে দিবসে দেশজুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ, ন্যূনতম বেতন ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি। সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ত্রাণের চালবাহী নৌকাডুবি, সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালা উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নাটোরে ব্যাপক ক্ষয়ক্ষতি। 2 মাসের নিষেধাজ্ঞার পর আজ আবারও নদ নদীতে মাছ ধরা শুরু। নিষেধাজ্ঞা সফল দাবি করে উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের, উচ্ছ্বসিত জেলেরা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মংলায় কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, অভিযুক্ত বখাটে আটক। এবং চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু হয়নি পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ। চলতি মাসে চুক্তি, জানালেন মন্ত্রী। নির্ধারিত সময় উদ্বোধন নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু এবং আমি হাফসাতুন্নেসা। বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে শ্রমিক অধিকার আদায়ের গৌরবময় স্মৃতি বিজড়িত মহান মে দিবস পালন করছে বিভিন্ন সংগঠন। মে দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা আন্তর্জাতিক আইন মেনে ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানান। ব্যুরো প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিভাগীয় শ্রম দপ্তর। ঢোলবাদ্যের তালে তালে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মুসলিম হলের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মস্থলে তাদের আইনানুগ সুযোগ সুবিধা, সেই অধিকার আদায়ের জন্য তাদের এই মহান মে দিবস। আমরা চাচ্ছি যে শ্রমিকদের প্রতিটা ক্ষেত্রে যাতে কোনো অসঙ্গতি না থাকে, তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠা হোক। এদিকে ময়মনসিংহের টাউন হল চত্বরে র্যালির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানান। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে চাই এবং ন্যায্য অধিকার পাইতে চাই। আমি একজন শ্রমিক, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে খাইতে চাই, পড়তে চাই, এজন্যই আমি আন্দোলন করি। সকালে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে একটি র্যালি বের করে বিভাগীয় শ্রম দপ্তর। এছাড়া নগরীর গল্লামারি মোড় এলাকা থেকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলাদা র্যালি বের হয়। সাভারে সকালে বাইপাইল থেকে আশুলিয়া থানা পর্যন্ত র্যালি বের করে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। পরে সমাবেশে শ্রমিক নেতারা রানা প্লাজায় আহতদের পুনর্বাসন, ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা সহ শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,000 টাকা নির্ধারণের দাবি জানায়। এছাড়া যশোর, ফেনী, মাদারীপুর ও ঝিনাইদহ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। মে দিবস উপলক্ষে সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন নগর নাটের আয়োজনে চলছে অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই মহান মে দিবসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আজ সারা সিলেটে শ্রমিকরা বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং আমরা এখন আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নগরনাট নামক একটি সাংস্কৃতিক সংগঠন, তারা আমাদের হাতুড়ির হুঙ্কার ভেঙে দেবে শোষকের দম্ভ, এই স্লোগানকে সামনে নিয়ে মূলত আজকে বিকেল থেকে তারা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এখানে আয়োজন করেছে। এবং এই আয়োজনের মধ্যে সবচেয়ে আলোচিত যেটা হচ্ছে যে এই কর্মসূচিগুলো হচ্ছে এই লাক্কাতুরা চা বাগানে। এবং আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন, এই বাগানের শ্রমিকরা তারা এই সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের বিভিন্ন অধিকারের কথা, তাদের দাবি দেওয়ার কথা তারা তুলে ধরছে। এবং আপনারা জানেন যে সিলেট হচ্ছে একটি চা বাগান অধ্যুষিত এলাকা এবং এই চা বাগান অধ্যুষিত এলাকায় প্রায় কয়েক লাখ চা শ্রমিকরা বসবাস করেন এবং এই চা শ্রমিকরাই হচ্ছে সবচেয়ে শোষণের শিকার, সবচেয়ে বঞ্চনার শিকার এবং তারা সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত। আপনারা জানেন যে চা শ্রমিকরা মাত্র 85 টাকা তারা প্রতিদিন মজুরি পান
পান এবং এই 85 টাকা দিয়ে তাদের সংসার চালানো তো দূরে থাক, তাদের আসলে 3 বেলা ভাতও জুটে না অনেক চা শ্রমিকের ঘরে। এবং আপনারা জানেন যে এই চা শ্রমিকের যে ছেলেমেয়ে যারা আছে তারা সবাই অশিক্ষিত, তারা আসলে শিক্ষার আলো থেকে বঞ্চিত। এবং চা শ্রমিকরা বলছে যে তাদের এই 85 টাকা থেকে যদি বাড়িয়ে 350 টাকা মজুরি করা হয় তবে হয়তো তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে নিয়ে আসা সম্ভব হবে এবং তারা হয়তো অন্ধকার থেকে আলোর পথে তারা ফিরতে পারবে, এমনটি তারা বলছে। এবং আপনারা আসলে এই যেমনটি দেখতে পাচ্ছেন এই যে চা শ্রমিক যারা আছেন তারা একসময় আমরা যেমনটি দেখতাম যে এখন যে সাংস্কৃতিক পরিবেশনাগুলো তারা করছে, এই সাংস্কৃতিক সংগঠনগুলো তাদেরকে এখানে নিয়ে এসেছে এবং তাদেরকে শিখিয়ে মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এবং এই চা শ্রমিকদের যে ছোট ছোট শিশুরা আছে তারা এই বিভিন্ন তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো আছে সেগুলো তারা তুলে ধরছে এখানে দর্শকদের সামনে। এবং আমরা যেখানে আছি এখানে হলো সিলেটের একটি পর্যটন এলাকা। আসলে প্রতিদিন বিকালে এখানে সারা দেশ থেকে পর্যটকরা চা বাগান দেখতে আসেন এবং এখানে সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামও এই জায়গায় অবস্থিত। এই কারণে প্রচুর মানুষের ঢল নেমেছে আজ বিকেল থেকে। এবং এই অনুষ্ঠানের পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি সিলেটের যে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে গানে গানে হাওরবাসীর কথা বলা হচ্ছে এবং সেই অনুষ্ঠান থেকে হাওরকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি করা হচ্ছে। এবং তারা বলেছেন যে গতকাল হাওর ঘুরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি যদি হাওরকে দুর্গত এলাকা ঘোষণা করতেন তবে হয়তো হাওরের মানুষ আরো বেশি স্বস্তি পেত। এমনটি আসলে আজকের এই মে দিবস থেকে যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারা এই দাবিগুলো তুলে ধরছে। আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ খবর। দর্শক, মে দিবস উপলক্ষে সিলেট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে আওয়ামী লীগ। এই সরকারের আমলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, বেড়েছে মজুরি। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মালিক শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তথাকথিত শ্রমিক নেতাদের উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সবসময় এদেশের খেটে খাওয়া মানুষের সংগঠন এবং খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের রাজনীতি, এটা বুঝতে হবে। একজন যখন শ্রম দিতে আসে তার তেমন শিক্ষা দীক্ষা থাকে না, ট্রেনিং থাকে না, কিছু থাকে না, কিন্তু যখন সে কেবল কাজে ঢুকবে তখনই আমরা সেটাকে 3,000 টাকায় উন্নীত করলাম। এর অল্প কিছুদিনের মধ্যে 5,300 টাকায় আমরা তা উন্নীত করে দিয়েছিলাম, যেটা কখনো কেউ ভাবতে পারেনি। একটা শ্রেণী আছে তাদের কাজই হচ্ছে, যেটা কিছুক্ষণ আগে আমার মাননীয় প্রতিমন্ত্রী বলে গেছেন, যে দেশে খবর নাই বিদেশে মেসেজ পাঠাতে থাকে বাংলাদেশের বিরুদ্ধে। তাদের লাভটা কি? তারা কি ভাড়া খাটেন? কোনো বিদেশি এজেন্সির ভাড়া কেটে এটা করেন কিনা সেটাই আমার সন্দেহ। নইলে দেশে কি হলো, ঘটনা ঘটলো, দেশে বসে সমাধান না করে মুরব্বি খুঁজতে যাবেন পরদেশে, তারা এসে কি করবে? খবরদারি করবে। আর এই খবরদারির ফলে যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তো যারা কাজ করে খান ইন্ডাস্ট্রিতে তাদের ভাগ্যে কি জুটবে? কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও এখনো তাদের মজুরি বৈষম্য নিরসন সম্ভব হয়নি। এজন্য দেশের শ্রম আইনকে দুষছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। এক্ষেত্রে সমান মজুরি সহ আন্তর্জাতিক শ্রম সংস্থার বেশ কিছু পরামর্শ থাকলেও তা বাংলাদেশের ক্ষেত্রে মানা সম্ভব নয় বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী। খলিলুর রহমানের ক্যামেরায় এম.আর. আমিনের রিপোর্ট। পুরুষের পাশাপাশি নারী শ্রমিক মাটি কাটা, ইট ভাঙ্গা, অবকাঠামো তৈরিতে সহায়তা সহ অনেক কঠিন কাজই করে থাকেন। ঢাকা উত্তর সিটির রাস্তায় কর্মরত এমনই কয়েকজন নারী জানান, পুরুষের চেয়ে 150 থেকে 200 টাকা কমে কাজ করছেন তারা। ছেলে মেয়ে সবাই সমান কাজ করি, কিন্তু ছেলেদেরকে যত টাকা দেয় আমাদেরকে তত দেয় না। মহিলারা যে কাজ করে আমিও সেই কাজ করি। আমি ভাই 450, মহিলারা ভাই 300। 350 টাকা চাইলে কয় গেল আপনারা 300 টাকা হইলে হাজির হইলে আইন নাই লাইন নেই। পুরুষের পাশাপাশি ঢালাইয়ের কাজে এসব নারী সমপরিমাণ শ্রম দিলেও মজুরির ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। শুধু এখানেই নয়, বেসরকারি বিভিন্ন অফিসেও মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হন নারীরা।
রাজধানীর ফার্মগেটে একটি বেসরকারি হাসপাতালে গিয়েও দেখা যায় একই চিত্র। একজন আয়া ওয়ার্ড বয়ের চেয়ে প্রায় ২,০০০ টাকা বেতন কম পান। শ্রম অনুযায়ী বেতন কম ও ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন নার্সরাও। 12 ঘন্টা ডিউটি করি, 10,000 টাকা বেতন পাই। 12,000 টাকার উপরেই আসে মাসে। মাতৃত্বকালীন ছুটি আমরা 3 মাস পাই। কর্পোরেট পর্যায়ে নারীরা মজুরি বৈষম্যের শিকার না হলেও মানসিক হেনস্থার শিকার হয়ে তারা পিছিয়ে পড়ছেন বলে জানান এই নারী উদ্যোক্তা। বৈষম্যের শিকার হচ্ছে না একেবারেই সেটা আমি বলবো না। মেন্টাল হ্যারাসমেন্ট আছে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট আছে, অনেক কিছু আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর দেয়া তথ্য মতে পুরুষ যে পরিমাণ মজুরি পাচ্ছে তার তুলনায় একজন নারী ম্যানুফ্যাকচারিং খাতে পায় 76%, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানে পায় 71%, হোটেল ও রেস্টুরেন্টে পায় 69% এবং কনস্ট্রাকশনে পায় 60%। সমান মজুরি না দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না বলেই এমন মজুরি বৈষম্য চলতে পারছে বলে মনে করে শ্রম অধিকার সংগঠনগুলো। আন্তর্জাতিক শ্রম সংস্থায় সেখানে তারা বেশ কয়েকটা সুপারিশ বাংলাদেশ সরকারের কাছে করেন, সমান মজুরির ব্যবস্থা যাতে সর্বস্তরে করে ফেলা হয়। নারী 30 পাউন্ডের একটা ঝাঁকা নিচ্ছে, পুরুষ 50 পাউন্ডের ঝাঁকা নিচ্ছে, তাহলে কিন্তু পরিমাণগতভাবে নারীর কম হবে, কিন্তু সময়টা যেহেতু সমান দিবে, মজুরি কিন্তু সমান হওয়ার কথা। তাহলে আইনের এই সুবিধাটা থেকে নারীর কি সুবিধা হলো? আইনের দুর্বল দিকগুলো সংস্কারের পাশাপাশি মজুরি বৈষম্য নিরসনে জনসচেতনতা দরকার বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী। একজন ব্যবসায়ী তার শ্রমিক তাকে সমানভাবে তার ন্যায্য মজুরি দিবে কিনা, এটা কি তার দায়িত্ব না? সরকার কি সমস্ত কিছু দেখে পারবে? আইএলও স্ট্যান্ডার্ডের পরামর্শ বাংলাদেশে কি সম্ভব? বাংলাদেশে 83 লক্ষ অর্থনৈতিক ইউনিট থাকায় সব ক্ষেত্রের বৈষম্য পর্যবেক্ষণ ও প্রতিকার করা সম্ভব হয়ে ওঠে না বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। মানবেতর জীবনযাপন করছেন কক্সবাজারের শুটকিপল্লীর হাজার হাজার শ্রমিক। নেই কোনো সাপ্তাহিক ছুটি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনিতেও পরিবর্তন হয় না তাদের ভাগ্য। অধিকার সম্পর্কে কোনো ধারণা না থাকা ও শ্রম আইনের যথাযথ প্রয়োগের অভাবেই তারা বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ শ্রমিক নেতাদের। অন্যদিকে শ্রম অধিকার বিষয়ে সচেতন করতে সরকারি বেসরকারি সংগঠনকে এগিয়ে আসতে হবে বলে মত বিশেষজ্ঞদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেয়ে দিবস আমি বুঝি না, যারা রাখাপড়া করছে তারা আমার বুঝার দরকার, আমি বুঝার দরকার নেই। শ্রম অধিকার বা মে দিবসের কোনো মূল্য নেই, এ ব্যাপারে জানার কোনো আগ্রহ নেই কক্সবাজার শহরের নাজিরার টেক শুটকিপল্লীতে 12 বছর ধরে কাজ করা মিনুয়ারা বেগমের। শুধু মিনুই নন, দেশের বৃহত্তম এই শুটকিপল্লীতে কাজ করা 30,000-এর অধিক শ্রমিকের শতকরা 90 ভাগেরই ধারণা নেই শ্রম অধিকার সম্পর্কে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনিতে পাওয়া মজুরিতেই টেনে টুনে চলে সংসার। সাপ্তাহিক ছুটি, নির্দিষ্ট কর্মঘণ্টা, ন্যায্য মজুরি পাচ্ছেন কিনা এমন প্রশ্ন তাদের কাছে অবান্তর। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করি, আর মাছ বেশি থাকলে রাতে দিনে কাজ করতে হয়। 18 থেকে 20 ঘন্টা আমরা যেভাবে কাজ করি, এই পরিশ্রমের উচিত মতো বেতন পাই না। লোড জ্বর হলেও তাও কাজ করতে হয় এখানে। কক্সবাজারে শ্রম আদালত বা শ্রম আইনের যথাযথ প্রয়োগ না থাকায় শ্রমিকরা শ্রম অধিকার বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ এই শ্রমিক নেতার। কক্সবাজারে যেহেতু শ্রম আদালত নাই এবং একজন লেবার পরিদর্শক নাই, আমরা সরকারের কাছে দাবি জানাবো কক্সবাজার একটি শ্রম আদালত প্রতিষ্ঠা করা হোক। কক্সবাজারের নাগরিক এ নেতা জানালেন, শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করতে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে শ্রম অধিদপ্তরের লোকজন সম্মিলিতভাবে যদি এই শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে যদি একটু সোচ্চার হয়, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পেতে অনেক ক্ষেত্রেই সহজ হবে। তারা তাদের অধিকার ফিরে পাবে। এছাড়া শ্রম আইন সংস্কার ও শুটকি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরো থাকছে। দিনাজপুরে 5 উপজেলায় ধানের ক্ষেতে ব্লাস্টের আক্রমণ। কীটনাশকেও মিলছে না সুফল, আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে অনেক গাছপালা। এছাড়া ডুবে যায় 18 টন ত্রাণের চাল বহনকারী একটি ট্রলার। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। এছাড়া নাটোরে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, গাছপালা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জ। দীর্ঘ 1 মাস ধরে বন্যার পর এবার কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত জেলার বিভিন্ন এলাকা। পার পায়নি ত্রাণের চালবাহী ট্রলারও। রোববার ঝড়ের কবলে পড়ে সুরমা নদীতে ডুবে যায় 360 বস্তা চাল সহ ত্রাণবাহী ট্রলার। তুফানের সাথে সাথে নৌকা পানি আয়োই যত আমার নৌকা পুরাই গেছে। আমরা সরকারকেও জানিয়েছি, সাথে সাথে আমরা প্রাথমিক রিপোর্টও আমরা দিচ্ছি যে এইটা সরকার যেভাবে এটা সিদ্ধান্ত নেয় তাদের ক্ষতিগ্রস্তরা কিন্তু তারা তাদের মানে ক্ষতি পাবে, তাদের জন্য এটা ড্যামারেজ হবে না। এটা তো 318 মেট্রিক টন। এছাড়া ঝড়ে সদর উপজেলার নতুনপাড়া, নবীনগর, ষোলঘর সহ বিভিন্ন এলাকার ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। বিধ্বস্ত হয় প্রায় 2000 ঘরবাড়ি। ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছেন অন্তত 10 জন। যে ঝড় তুফান আইছে, আমরা লালপুর গ্রাম অনেকগুলো ঘর নষ্ট, শহর উপরে ঘর একবারে মাটির সাথে মিশে দিয়েছে। এই তুফানে আমরা গ্রামে অন্তত 300 থেকে আরো উপর হইব, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘর ধরে উড়াই নিচ্ছে, গরু বাছুর দূরে কাটটা দিয়া বাইক করছি। এরপর আমরা টাকার মতন কোনো ওখানে অবস্থা নাই। 70 থেকে 80টা গরিব টোটালি তার কোনো কিছু নাই, পালা টিন যাবতীয় যে খান্ডি বাসন কিছুই নাই। আমার উপজেলার ভিতরেই মিনিমাম 25টা থেকে 30টা গাছ পড়ে গেছে। কিছু গাছ হেলে আছে যেটা ভয়ঙ্কর বিপজ্জনক, কিছু গাছ ঘরের ভিতরে পড়ে দেওয়াল সহ ঘরের ভিতরে ঢুকে গেছে। 9টা ইউনিয়নই খুব ক্ষতিগ্রস্ত। আনুমানিক হচ্ছে 1000-2 ফ্যামিলি তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ঘর বাড়ি উড়ে চলে গেছে। নাটোরে কালবৈশাখী ঝড়ে সদর, নলডাঙ্গা, বড়াইগ্রাম ও সিংড়া উপজেলায় অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। এছাড়া বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। তাসমিনা আফরোজ, সময় সংবাদ। ভৈরবে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। এদিকে গতকাল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে হবিগঞ্জের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভৈরবে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখনো পানিতে তলিয়ে আছে 4টি ইউনিয়নের হাজার হাজার বিঘা ধানের জমি। পানি না কমায় পচতে শুরু করেছে কাঁচা পাকা ধান। এতে অসহায় হয়ে পড়েছেন চাষিরা। হবিগঞ্জে এখনো পানিতে তলিয়ে আছে 60,000 হেক্টর জমির ধান। এদিকে গতকালের শিলাবৃষ্টিতে ফসলের আরও ক্ষতি হয়েছে। এ অবস্থায় উঁচু জমির কাঁচা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। এদিকে নাটোরের চলনবিল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে 30 কেজি করে চাল ও নগদ 500 টাকা করে সহায়তা দেন মন্ত্রী। পরে গুরুদাসপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত আরও 150 পরিবারকে সমপরিমাণ সরকারি সহায়তা দেয়া হয়। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানের নদ নদীতে আজ থেকে মাছ ধরতে শুরু করেছেন জেলেরা। জাল নিয়ে নদীতে নেমে উচ্ছ্বসিত তারা। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে এ মৌসুমে মাছের উৎপাদন বেশি হবে বলে আশা মৎস্য বিভাগের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার মধ্যরাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নৌকা ও জাল নিয়ে নদীতে নেমে পড়েছেন জেলেরা। গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাসের জন্য ভোলার সদর উপজেলার ইলিশা পয়েন্ট থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা সফলভাবে শেষ হওয়ায় এই মৌসুমে মাছের উৎপাদন বাড়ার আশা করছে মৎস্য বিভাগ। আমাদের যে অভিযান পরিচালনা হয়েছে তাতে জেলেরা মাছ ধরতে পারেনি এবং মাছ তাদের সঠিকভাবে ডিম ছাড়তে পেরেছে এবং একই সাথে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। যেহেতু উৎপাদন বেশি হবে, জেলেরা বেশি পরিমাণে মাছ ধরবে এবং তারা মাছের ক্ষেত্র থেকে বেশি আয় করতে পারবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুরের মতলব উত্তরের শাটনল থেকে দক্ষিণে চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার নদীতে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। মৎস্য বিভাগ চলতি মৌসুমে ইলিশের ভালো উৎপাদন আশা করলেও প্রথম দিনে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় হতাশ হয়েছেন অনেক জেলে। দাউদাল কমপ্লিট করে নদীতে গেলাম, ইলিশ মাছের সংখ্যা একেবারেই কম। ইলিশ মাছ গেল কই, একবার মাছ নাই, টুটুল নাই, সব জানলা বিকেল ঘাম গেছে, একবার হুদাইছি, কে তালকে দানা কে ভাই না, এই অবস্থা আছে। মাছ
মাছটা আল্লাহ বানিও, মাছটা আল্লাহর। ইলিশ অভয়াশ্রম ঘোষণার প্রেক্ষিতে নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। গত মধ্যরাতে এর মেয়াদ শেষ হয়েছে। মধ্যরাতের পর থেকেই মৎস্যজীবীগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নদীতে মাছ ধরতে শুরু করেছে। এছাড়া শরীয়তপুরে ইলিশের অভয়াশ্রম সহ দেশের উপকূলীয় নদ নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মাছ ধরতে শুরু করেছেন জেলেরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মংলায় এক কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে অসীম নামে এক বখাটে। ভোরে মংলার চাঁদপাই এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটেকে আটক করেছে পুলিশ। খুলনা ও মংলা থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায় মংলার চাঁদপাইয়ের তালতলা এলাকার বখাটে অসীম দীর্ঘদিন ধরেই একই এলাকার হাসিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু বারবার প্রত্যাখ্যান করা হলেও হাসিকে বিরক্ত করত সে। এরই জেরে সোমবার সকালে বাড়িতে ঢুকে হাতুড়ি দিয়ে হাসির মাথায় ও শরীরে এলোপাথারি আঘাত করে। পরে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় অসীম। হাসির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দরজার জল দিয়ে কিভাবে যেন আইছিল, তারপরে আইসে আমার ঘরের লাইট জ্বালানো ছিল, আইসে আমারে হাতুড়ে একটা দিয়ে বাড়ির চেন সব নিয়ে গেছে, টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে। আর আমার শুধু মাথায় পিটাইছে, আর মাথায় আমি হাত দিয়ে ঠেকাতে গেছি, আর আমার হাতেও লাগে গেছে। টাকা পয়সা সোনা দানার ইসে মারছে, ও জোরাজুরি করছে, মনে হয় ডয়ের ভিতর ছিল সবকিছু। আমরা চাই যে আমার বোনের যেটা হয়েছে তার শাস্তি তার তো পেতেই হবে, এর থেকে বেশি। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত অসীমকে আটক করেছে পুলিশ। গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় প্রথমে মংলা হাসপাতাল, পরবর্তীতে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এটা চাঞ্চল্যকর একটি ঘটনা, সেহেতু আমি তাৎক্ষণিকভাবে আসামি ওয়াসিমকে গ্রেপ্তার করি। নির্যাতিতা হাসি রূপসা ডিগ্রি মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। মাদারীপুরে ভেঙে যাওয়া সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় এই উদ্যোগ বলে দাবি। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও থাকছে পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ প্রকল্প নিয়ে রিপোর্ট। কাগজে কলমে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু হয় 2016 সালের জানুয়ারিতে। তবে চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু করা যায়নি প্রকল্পের কোনো কাজ। এ অবস্থায় রেলমন্ত্রী বলছেন চলতি মাসেই দুদেশের মধ্যে এ চুক্তি হবে। পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন সেতু উদ্বোধনের দিনই রেল চলাচল শুরু করার যে পরিকল্পনা ছিল যথাসময়ে কাজ শুরু না হয় তা এখন অনেকটাই কঠিন হবে। এহসান জুয়েলের রিপোর্ট। নানা প্রাকৃতিক ও কারিগরি জটিলতা, তবু নদীতে চলছে পদ্মা সেতুর কাজ। 2015 সালে শুরু আর 2018 সালের ডিসেম্বরে এই কাজ শেষ হওয়ার কথা। নকশা অনুযায়ী সেতুর নিচের অংশে রেল এবং উপরের অংশে চলবে অন্য যানবাহন, ফলে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলকেও রেল সংযোগের আওতায় আনা হবে। যেখানে রাজধানীর কমলাপুর থেকে ছাড়া ট্রেন গ্যান্ডারিয়া হয়ে 37 কিলোমিটার দূরের মুন্সিগঞ্জের মাওয়ায় যাবে, সেখান থেকে মূল পদ্মা সেতু দিয়ে যাবে অন্য প্রান্ত জাজিরায়। আর জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 42 কিলোমিটার এবং পরে ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত 87 কিলোমিটার রেল সংযোগ দেওয়া হবে। কমলাপুর থেকে গেন্ডারিয়া স্টেশন পর্যন্ত 3 কিলোমিটার রেল লাইনে হবে প্রথম কাজ। পুরো কাজের জন্য গত বছরের 8 আগস্ট চীনের সরকারি কোম্পানি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সঙ্গে স্বাক্ষর হয়েছে চুক্তি। তবে দেশটির সঙ্গে ঋণ চুক্তি এখনো হয়নি, তাই শুরু করা যাচ্ছে না কাজ। ফলে সেতু উদ্বোধনের দিনই পুরো রেল লাইন চালুর পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবর্তন। আশা করি ইনশাআল্লাহ আগামী মাসে লোন এগ্রিমেন্ট আমরা করতে পারবো। যে লক্ষ্য নির্ধারণ করেছে এর মাঝে এই প্রকল্পটি আংশিক, অর্থাৎ ভাঙ্গা থেকে পদ্মা ব্রিজের এপার পর্যন্ত আমরা যদি শেষ করতে পারি তাহলেও অন্তত পদ্মা ব্রিজের উপর দিয়া ট্রেন চালানো সম্ভব হবে। প্রথম পর্যায়ে রেলপথ নির্মাণের জন্য 361 হেক্টর জমির প্রয়োজন হবে। এর মধ্যে শরীয়তপুর এবং মাদারীপুরের জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও অন্য জেলাগুলোতে কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত সমন্বয় হচ্ছে মূল পদ্মা সেতুর কাজের সঙ্গেও। আমাদের সাথে যে কমন জায়গাটা, এই জায়গায় জমিটাও আমরা অধিগ্রহণ করে রাখছি ওদের সুবিধার জন্য। তাদের তো টার্গেট ছিল আমাদের সাথে সাথে শুরু করার, বাট এটা কঠিন হবে তাদের জন্য, যেহেতু এখনো কাজ, বাস্তব কাজ শুরু হয় নাই।
এই রেল প্রকল্পের ফলে শুধু যশোর পর্যন্ত রেল লাইনই যোগ হবে না, একই সময় ঢাকার সঙ্গে মোংলা এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের রেল যোগাযোগের প্রাথমিক দুয়ার খুলবে। এর মধ্যে বেশ দেরি হয়ে গেছে। চীন সরকারের সঙ্গে ঋণ চুক্তির বিষয়টি দীর্ঘ 1.5 বছর ধরে ঝুলে থাকায় কাজে হাত দেওয়া যায়নি এখনো। আর তাই পদ্মা সেতু চালুর প্রথম দিনেই পুরো রেল সংযোগ চালুর বিষয়টি থেকে আপাতত কিছুটা সরে আসতে হচ্ছে মন্ত্রণালয়কে। তবে আশার কথা, চলতি মাসেই ঋণ চুক্তি সম্পূর্ণ হয়ে গেলে কিছুটা দেরিতে হলেও রেলে চড়ার সুযোগ পাবেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিচারহীনতা আর সামাজিকতা বৈষম্যের শিকার হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বাবা হযরত আলী ও মেয়ে আয়েশা। দুপুরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক শ্রীপুরে আলীর বাড়ি পরিদর্শন করে একথা জানান। তিনি বলেন, পুরো ঘটনায় প্রশাসনের গাফিলতি আর সমাজের প্রতিনিধিদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে এমন ঘটনা ঘটত না। যারা তার মেয়েকে লাঞ্ছিত করেছে, মানবিক মর্যাদার সাথে তার মেয়ে এখানে বাঁচতে দেবে না, একটা 8-10 বছরের মেয়ে, তো এই যে করেছে তারা দায়ী তো ডেফিনেটলি আছে। এবং সেই সাথে সাথে আমাদের যাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল, স্থানীয় জনপ্রতিনিধি, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। যেটা আমি বলেছি যে ইন অ্যাকশন is also an offense in the eyes of human rights. এত একটা মর্যাদাহানির কেস, attempt to rape, তো সেখানে যারা সালিশি করছে এটা তাদের সালিশির আয়ত্তের মধ্যে আসে না। তো সেখানে জনপ্রতিনিধিদের অবশ্যই এই দায়িত্ব থেকে অ্যাভয়েড করতে পারে না। এখানে যে স্থানীয় প্রশাসন আছে, বিশেষ করে পুলিশ প্রশাসন যেটা আছে, পুলিশ প্রশাসন এরকম একটা ঘটনা ঘটছে, তাদের কাছে গিয়েছে, আবেদন করেছে, কিন্তু তারপরে তারা কোনো অ্যাকশন নেয়নি। মাদারীপুর পৌরসভার জরাজীর্ণ একটি সড়ক সংস্কার কাজ শুরু করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ সংস্কার না করায় স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করছেন তারা। এলাকাবাসী জানায়, গত 15 বছর ধরে একাধিকবার আশ্বাস দিলেও পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাবু চৌধুরী সড়কটির কোনো সংস্কার ও মেরামত করেননি পৌর কর্তৃপক্ষ। সড়ক সংস্কার না হওয়ায় ব্যাহত হয় যান চলাচল। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বৃষ্টিতে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এ অবস্থায় ভেঙে যাওয়া সড়কটি মেরামত কাজ শুরু করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে সরকারি অর্থায়নে সড়কটি মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। রুগী নিয়ে যাওয়া যায় না, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারতেছে না, একটা মানুষ, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ ঢুকতে পারতেছে না রিক্সা নিয়ে, মানে অনেক সমস্যা। আমাদের এই রাস্তা নষ্ট হয়ে গেছে, বিধায় আমরা এলাকার সব লোকজন মিললে আমরা এই রাস্তা কমপ্লিট করতেছি। বড় ভাই কিংবা তারপর বড় দাদা, তারাও কাজ করতেছে, কাকারা, তাদের সাথে আমরা নামছি। মেয়রের কাছে বলা সত্ত্বেও কোনো উদ্যোগ সে গ্রহণ করে না। তখন আমরা সবাই মিলে একত্রিত সিদ্ধান্ত নিলাম যে কাজটা আমাদেরই করতে হবে। আমরা চেষ্টা করবো অচিরেই আমরা নিজস্ব অর্থায়নে ওই চৌধুরী আলমবাবু সদরটি আমরা করবো। এলাকার মানুষের ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তি নিরসন করাটাই হচ্ছে পৌরসভার কাজ। দিনাজপুর জেলার 5টি উপজেলায় ধান খেতে ব্লাস্টের আক্রমণ দেখা দেয় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কীটনাশক স্প্রে করেও কোনো ফল পাচ্ছেন না তারা। দিন দিন ধান ক্ষেত সাদা ও চিটা হয়ে যাচ্ছে। ফসল বাঁচাতে কৃষি বিভাগের কাছে ব্লাস্টের দমনে পরামর্শ চেয়েও ব্যর্থ হচ্ছেন তারা। গোলাম নবী দুলালের তথ্য, মসজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ, চিরিরবন্দর এবং কাহারোল উপজেলার বড় ক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দেয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। আক্রান্ত জমিতে কৃষক ফসল বাঁচাতে বেশি দামে কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করেও শেষ রক্ষা করতে পারছেন না। স্প্রে করার পরও 2-3 দিনের মধ্যে পুরো জমিতে ছড়িয়ে পড়ছে। 6-7 বিঘা জমি আমি 28 ধান লাগাইছি, সব ধান ধরে নেন 2 দিনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ব্লাস্ট রোগের মার্কেটে যত প্রকার বীজ আছে আমরা স্প্রে করার পরেও থামানো যাচ্ছে না। বিএস গালার কাছে মোবাইল করি, ওরা কোনো ফিরা উত্তর দেয় না। ঋণ মাহাজন কিভাবে করিম সুজিম, ওইটাও আমাদের কোনো বুদ্ধি নেই। সামনে আবাদ করবো বা খাবো এরকম কোনো আমাদের ক্যাপাসিটি নাই, আমরা শেষ হয়ে গেছি। সরকারের কাছে আমার অকুল আবেদন যেন আমাদের ভবিষ্যতে আবাদ করার জন্য সুযোগ সুবিধা দেয়। এই অবস্থায় এই কৃষক নেতা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি বীমা চালুর দাবি জানিয়েছেন। এই রোগটির কারণে আজকের এই এলাকার কৃষক সর্বশান্ত। এখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদের কৃষি বীমা চালু করার জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি। কীটনাশকে স্প্রে করায় রোগটি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন কৃষি কর্মকর্তা। আমাদের উপশহরে কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠে সার্বক্ষণিক কৃষকদের গ্রুপ মিটিং করছে, প্রশিক্ষণ দিচ্ছে, মাঠে প্রেসক্রিপশন করে দিচ্ছে এবং বারবার স্প্রে করার কারণে রোগটি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। আর আবহাওয়া একটু ভালো হলে রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। দিনাজপুরে এবার বড় মৌসুমে 1,78,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 4 জনের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এখনো কারো সন্ধান পাওয়া যায়নি। সদর উপজেলার বড়কুঠির মধ্যচরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকালে উদ্ধার কাজ শুরু করে, তবে এখন পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে নিখোঁজদের সন্ধানে নদী পাড়ে ভিড় করেছেন পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে পদ্মায় নৌকা ভ্রমণে যায় 5 জনের একটি দল। সন্ধ্যার পর হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে একজন তীরে উঠতে পারলেও 4 জন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই উদ্ধার অভিযান শুরু করে। কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করেছে র্যাব। ভোরে পেকুয়া উপজেলার বদিউদ্দিন পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, অবৈধ অস্ত্র রাখার খবর পেয়ে রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নূরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি সহ তাকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আশপাশের এলাকা থেকে একটি স্টেইন গান, একটি রিভলভার ও একটি 1 শুটার গান সহ 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় 29টি মামলা রয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ এবং চাঁদাবাজি সহ বিভিন্ন থানায় মোট 29টি মামলা রয়েছে এবং তিনি যাদের মাধ্যমে তার এই সকল ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকেন, আশা করি তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা সম্ভব হবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান মে দিবসে দেশজুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। ন্যূনতম বেতন ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি। সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ত্রাণের চালবাহী নৌকাডুবি, সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালা উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। নাটোরে ব্যাপক ক্ষয়ক্ষতি। 2 মাসের নিষেধাজ্ঞার পর আজ আবারও নদ নদীতে মাছ ধরা শুরু। নিষেধাজ্ঞা সফল দাবি করে উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের, উচ্ছ্বসিত জেলেরা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মংলায় কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, অভিযুক্ত বখাটে আটক। এবং চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু হয়নি পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ। চলতি মাসেই চুক্তি, জানালেন মন্ত্রী। নির্ধারিত সময় উদ্বোধন নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।